Assalamu alaikum, dear students of class 10. You are all welcome to our online class arranged by Bangladesh Bank High School, Motijil, Dhaka. Dear students, today I am going to discuss about an important grammar item belonging to your syllabus, right form of verb. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি বরিশাল বোর্ডের 2020 সনের একটি রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমি এটা ব্ল্যাকবোর্ডে লিখেছি, তোমাদের এটা লিখতে হবে না আপাতত, পরবর্তীতে লিখবে এবং এই উত্তরগুলো করবে। তো রাইট ফর্ম অফ ভার্ব গ্রামারের একটা জটিল বিষয়, নিশ্চয়ই অনেক কিছু নিয়মের সাথে জড়িত, অনেক বুদ্ধিবিদ্যার সাথে জড়িত। কোনো ছাত্র যদি রাইট ফর্ম অফ ভার্বের সঠিক রূপ ব্যবহার করতে পারে তাহলে তার অনেক দক্ষতার পরিচয় পাওয়া যায়। এটা নিঃসন্দেহে একটি জটিল আইটেম, কোনো সন্দেহ নাই। প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, আমাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে। আমাদের বিষয়বস্তু জ্ঞান থাকতে হবে, অর্থ বুঝতে হবে, ভার্বগুলোর অর্থ বুঝতে হবে, যথাযথ স্থানে ভার্বগুলো বসাইতে হবে। একটা ভার্বের বিভিন্ন রূপে বসে, অ্যাক্টিভে বসে, প্যাসিভে বসে, নন ফাইনাইট, ফাইনাইট, বিভিন্ন ধরনের প্যাটার্ন আছে। এগুলো দীর্ঘদিনের ব্যাপার, দীর্ঘদিন প্র্যাকটিস করার পরে এই দক্ষতা মানুষের আসে, একদিনে হয় না। ব্যাপারটি জটিল, ছাত্ররা খুব একটা ভালো পারে না। খুব ভালো ছাত্ররাই হিমশিম খায়, দুর্বলের অবস্থা তো শোচনীয়। সে যাই হোক, আজকে আমরা বিষয়টি আলোচনা করব। তোমরা নিশ্চয়ই খুব মনোযোগী হবে এবং মনোযোগী হলে নিশ্চয়ই বুঝতে পারবে। এখন তোমাদের কোনো উত্তর লেখার দরকার নাই, উত্তরগুলো পরে লিখবে। তবে এখন তোমাদের বুঝতে হবে আমাদের বিষয়বস্তুটা কী। আমি একটু পড়ে যাচ্ছি এখন। আগে বলছি, এটি বরিশাল বোর্ড 2020-এর। বিষয়টি আমার ভালো লেগেছে দেখে এই বোর্ডটা আমি সিলেক্ট করেছি। তাছাড়া আমার নিজের বাড়িও বরিশাল, এটা একটু বাড়তি সুবিধা। আমি রাইট ফর্মটা প্যাসেজটা পরে পড়বো, আগে তোমাদের ভার্বগুলোর সাথে একটু পরিচয় করিয়ে দিই। আগে বলছি রাইট ফর্ম অফ ভার্ব। সুতরাং তোমার বক্সের ভিতরে যে ওয়ার্ডগুলো থাকবে সবই ভার্ব। তাহলে এক নজরে আমরা ভার্বগুলো দেখে নিই। প্রথম ভার্ব, কিছু আননোন অজানা ভার্ব আমরা পাবো, কিছু পরিচিত আছে। প্রথম ভার্ব দেখো, বিষ্ট। বিষ্ট অর্থ হলো প্রদান করা বা দান করা, কিছুটা গিভের মতো। গিভ যেমন দান করা, দেওয়া, এই অর্থে বিষ্ট। তারপরে হ্যাভ, আমরা এই ভার্বটা সবাই চিনি, বহুল প্রচলিত ভার্ব হ্যাভ, এর অর্থ জানি। তারপরে একটা একটু আননোন ভার্ব ও, ঋণী থাকা। ঋণী থাকা ভার্বগুলো কোথায় বসে? সাধারণত সাবজেক্টের পরেই তো বসে। ভার্বের সাথে আইনি যোগ করা যায়। ভার্ব জানার উপায় কি? যে ভার্বের পাস্ট টেন্স হয়, ভার্বের সাথে আইনি যোগ করা যায়, ভার্বগুলো সাবজেক্টের পরে বসে বাক্যের অর্থবোধক অর্থ প্রকাশ করে, এগুলো সবই ভার্ব। বি, বি বলতে সরাসরি বিও হতে পারে, আবার এমিজার ওয়াজ হয়, এগুলো হতে পারে। আবার বি ওয়াজ বিনও হয়ে যেতে পারে। এই রূপগুলো পাল্টাবে। আমাদের এই রূপগুলো কীভাবে পাল্টায় আমরা সেটা খুব মনোযোগ দিয়ে খেয়াল করবো। প্যাসেজটা কি স্টাইলে লেখা আছে, নিশ্চয়ই এখানে অনেক জ্ঞানের ব্যাপার, এর কোনো বিকল্প নেই, এখানে বুদ্ধিজ্ঞান প্রয়োগ করতেই হবে। বিলং, বিলং অর্থ হল যেমন অন্তর্ভুক্ত হওয়া। যেমন উই বিলং টু ক্লাস 10, আমরা ক্লাস 10-এর অন্তর্ভুক্ত। আবার অন্যভাবে হয় অধিকারী হওয়া, দিস পেন বিলংস টু মি, এই কলমটি আমার। দিস ইজ মাই পেন, ইন আদার ওয়ার্ডস উই ক্যান সে দিস পেন বিলংস টু মি, এভাবে হতে পারে। বিলংয়ের পরে সাধারণত টু প্রিপোজিশন বসে। তারপরে এটা দেখো, এনাবেল। এনাবেল অর্থ হলো সক্ষম করে তোলা, এটা ভার্ব। যদি প্রিফিক্স ইয়েন্ডা বাদ দিয়ে থাকে কি এবল, এবলটা অ্যাডজেক্টিভ, এনাবেল ভার্ব। এনাবেল অর্থ মেক এবল, কাউকে সক্ষম করিয়ে তোলা, এটা কিন্তু ভার্ব। আগে বলছে এটা ভার্ব, এটা পাস্ট টেন্স আছে এনাবেল। কজ, ঘটানো। কজ কি? ঘটানো, এটা ভার্ব। কজ কখনো নাউন হয়, এখানে আমরা ভার্ব আকারে ঘটানো অর্থে। আর কজ যদি কারণ বলি তখন সেটা নাউন হয়ে যায়। এখানে ভার্ব, কারণ রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আলোচনা করতেছি। লুজ, এটাকে তোমরা উচ্চারণ করবো না লস, এটা হলো লুজ, হারানো। লুজ অর্থ কি? হারানো। এর সাথে আইন যোগ করলে হয় লুজিং, কি হয়? লুজিং। আরও একটা লুজ আছে, LOSE, লুজ, এটা হলো আলগা। আমরা বলি আমার শার্টটা খুব লুজ, শার্টটা খুব আলগা হয়ে গেছে, ওটা কিন্তু অ্যাডজেক্টিভ। আর
শো, শো হলো ভাগ, শোর পাস্ট টেন্স কি শোর, শোন, এটা আমরা দেখানো, শোর তো দেখানো, সি আর শো পজিটিভ ভাগ অবশ্যই দেখানো, কাউকে দেখানো। বি বলতে আমরা কি বুঝি, আমরা বি কিন্তু দুইবার লিখছি কারণ আমাদের 10টা গ্যাপ আছে, আমরা 10টা 10 জায়গায় ব্যবহার করবো। অবশ্যই একটা বি দিয়েও দুইবার ব্যবহার করতে পারতাম, এই বি একটা থাকলে হতো, কিন্তু আমরা 10 জায়গায় 10টা ওয়ার্ড ব্যবহার করব এবং সঠিক রূপটা ব্যবহার করব। সঠিক রূপটাই আসলে কঠিন একটা কাজ, নিঃসন্দেহে কঠিন কাজ, তোমাদের খেয়াল করতে হবে। তাহলে বি আর করো। আমরা এবার প্যাসেজটার ভিতরে ঢুকি। তোমরা প্যাসেজের তোমাদের কি করতে হবে পরীক্ষায়, তোমাদের তো কমন করবে না, আননোন থাকবে। আননোন হলে আমরা প্যাসেজটা পড়বো না, আমরা বারবার পড়বো, পুরো প্যাসেজটা 2বার 3বার পড়বো, পড়ার পরে অর্থ বোঝার চেষ্টা করবো। যদি অর্থ নাই বুঝি তাহলে তো বসাইলে হবে না, ভুল হয়ে যাবে, কারণ আমি তো অর্থ বুঝতে পারিনি। অর্থ বোঝার জন্য চেষ্টা করতে হবে, আর এই জন্য দীর্ঘ প্র্যাকটিস লাগে। হঠাৎ করে একদিন বোঝা যাবে না, তোমাকে ছোটোবেলা থেকে চর্চা না করলে হঠাৎ করে এগুলো পারা যায় না, এটা দীর্ঘ প্র্যাকটিস দরকার। তো দেখো আমরা প্যাসেজটা একটু পড়ি। উই ড্যাশ, তাহলে উই হলো সাবজেক্ট, সাবজেক্টের পরে আমরা কি দেই, ভাগ দেই। আর ভাগ দেবই, কারণ আমাদের তো রাইট ফর্ম অফ ভার্ব, ভাগ এখানে দেওয়াই আছে, ভার্বের বাইরে আমরা কিছু দিব না। তবে ভার্বের কি দেব, সঠিক রূপটা দেব, রাইট ফর্ম, সঠিক রূপ। একটা গো আছে, ওয়েন্ট আছে, গোয়িং আছে, গন আছে, কোন রূপ দেব সেটা যদি আমি শিখতে পারি তাহলে তো আমি ব্যাকরণ শিখে ফেলেলাম, আমার আর ভুল হবে না, কারণ আমি রাইট ফর্ম লিখতে শিখছি, আমি আর রং ফর্ম এখন আর লিখি না। আমরা লিখি উই গো, আমরা কখনোই লিখি না উই গোস। তাহলে আমরা রাইট ফর্মটা জানি যে উইয়ের পরে গো বসে, গোস বসে না। আবার হি গোস, হি গো বসে না, তাহলে এটাও রাইট ফর্ম হয়ে গেল। এইরকম প্যাসেজ থেকে আমরা এটা শিখবো। আমরা বড় বড় লেখা যখন ফ্রি হ্যান্ডে লিখবো, আর যদি আমার ভুল হয়ে যায় ভাগগুলো, তাহলে তো রাইট ফর্ম হলো না। তাহলে রাইট ফর্ম যে পারে সে ফ্রি হ্যান্ডে বড় বড় প্যাসেজও লিখতে পারে, সেই ইংরেজি লিখতে পারে। অনেক নিয়মকানুন জড়িত ফ্রি হ্যান্ড রাইটিংয়ের সাথে। তো উই ড্যাশ টু আওয়ার নেচার, আমরা আমাদের প্রকৃতির কাছে, আমরা আমাদের প্রকৃতির কাছে, কাছে কি এখান থেকে বুঝে যেতে হবে। ফর, ফর ড্যাশ আস, উইথ হার গিভস লেভিশলি। কিন্তু বাংলা শুনে তোমাদেরকে কি বুঝাইতে চেয়েছে আমাদের প্রশ্নকর্তারা। এটি অবশ্য আমি একটু টেস্ট পেপার চেক করে দেখেছি, যে বিকেরুন্নেসা নূন স্কুলের টেস্ট পরীক্ষা আসছিল, সেই বিকেরুন্নেসা নূন স্কুলের টেস্টের প্রশ্নটাই বোর্ডে তারা সিলেক্ট করছে। অর্থাৎ টেস্ট পেপার আমরা যদি সলভ করি অনেক সময় আমরা কমনও পেয়ে যাই। এটা আমরা আমি এই প্যাসেজটি অনেক ছাত্রকে করিয়েছি ইতিমধ্যেই, এবং আমি বোর্ডে খুঁজিয়ে দেখলাম যে বোর্ডে সেই কমন প্যাসেজ এসে পড়ছে। আমরা আমাদের প্রকৃতির কাছে ঋণী। প্রকৃতি আমাদের কি দেয়, আলো বাতাস কত কিছু দেয়, মাটির উর্বরতা, অনেক সময় অনেক পানি দেয়, বন্যা হয়ে যায়, তখন কিন্তু আমরা ঋণী হই না, কষ্ট পাই। আবার পানি ছাড়া আমরা চলতেও পারি। এখন দেখো কি অবস্থা, আমরা আমাদের প্রকৃতির কাছে ঋণী। এই যে আমরা একটা ভাগ ব্যবহার করছিলাম, ও, ওর পরেও টু বসে, আবার বিলংয়ের পরেও টু বসে। এখানে আসলে আমরা প্রকৃতির কাছে ঋণী, প্রকৃতি আমাদেরকে উজাড় করে অনেক কিছু দিয়েছে। ফর, তো দেখো এই বাক্যটা সাবজেক্টের পরে এটা কি আসলো, ও, ঋণী। আমরা কিন্তু বলি না ঋণী হয়েছিলাম, ঋণী থাকবো, এটা প্রেজেন্ট টেন্স, সত্য কথা। আমরা সত্য কথাগুলোকে আমরা প্রেজেন্ট টেন্সে নিতে হতো। উই ও টু আওয়ার নেচার ফর। ফরের পরে কি বসে, ফরের পরে কোনো টেন্স হতে পারে না, নন ফাইনিট হয়ে যায়, অসাময়িকের ক্রিয়া হয়। তাহলে আমরা ফরের পরে সবসময় আইএনজি যোগ করবো। আইএনজি যুক্ত ওয়ার্ডগুলো কোনো টেন্স না। একই বাক্যে কয়বার টেন্স হয় না, একাধিকবার টেন্স হতে পারে না। একটি সিম্পল সেন্টেন্সে একটি টেন্স হবে। তাহলে এটি একটি সিম্পল সেন্টেন্স, আমরা এখানে টেন্সটা ব্যবহার করলাম, ও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে আর টেন্স হতে পারবে না। তোমরা কিছুতেই আর এখানে নর্মাল একটা ভাব প্রেজেন্ট ফর্মে ব্যবহার করতে পারবে না। এখানে তোমাকে ব্যবহার করতে হবে আইএনজি যুক্ত নন ফাইনিট অসাময়িক ক্রিয়া। ফরের পরে যত ভাব আসবে আইএনজি যোগ হবে। তাছাড়া একই বাক্যে দুইটা টেন্স হয় না, একটি টেন্স হয়ে গেলে পরেরটা অসাময়িক ক্রিয়া হয়ে যায়। এটা হলো সমাপিক ক্রিয়া, যে ক্রিয়া দ্বারা বাক্যের পরিসমাপ্তি হয়, টেন্স প্রকাশ করে, সেটি হচ্ছে ফাইনিট ভাব, এটা নন ফাইনিট ভাব। তাহলে আমরা এখানে আইএনজি যোগ করবো। তাছাড়াও পরের পরে আমরা আইএনজি যোগ করবো। তাহলে আমাদেরকে তার সম্পদ, প্রকৃতির অনেক সম্পদ আছে। এই যে আলো বাতাসের কথা বললাম, মাটির উর্বরতা বললাম, এখানে উর্বরতা নিয়ে আলোচনা। তো
আমাদেরকে দেওয়ার জন্য। তো দেওয়া হলো, আমরা এখানে পাইছিলাম দেওয়া ইংরেজি কথা আছে বিষ্ট। বিষ্ট হলো গিভ। আমরা বিষ্ট ওয়ার্ডটা অর্থ জানি না, আসলে জেনে নিলাম বিষ্ট অর্থ প্রদান করা, এটা প্রেজেন্ট ফর্মে আছে। তো প্রেজেন্ট ফর্ম আসলে এখানে তো হবে আইনি যোগ, আমি কেউ বললাম, তো কি হবে বিস্টোয়িং। কি হবে বিস্টোয়িং। ভার্বের সাথে তো আইনি যোগ করা যায়, গোয়িং, ইটিং, বিস্টোয়িং। তাহলে আমরা একটা নন ফাইনাইট করব আইনি যোগ করে, বিস্টোয়িং আস উইথ। বিস্টোর সাথে আবার প্রিপোজিশন বসে একটা উইথ, সাপ্লাই উইথ, বিস্টো উইথ আর গিফটস, তার অবদান দান সমূহ। দানের কথা একটু আগে বলছি, লেভিশলি। লেভিশলি তো কি অকৃপণ ভাবে, মানে কোনো কৃপণতা নাই। কত বাতাস যে আমরা পাই, এটা পয়সা দিয়ে যদি আমাদের কিনতে হয় প্রকৃতির বাতাস, কোটি কোটি টাকা লাগবে, আমরা ফ্রি পাচ্ছি। যে পানি আমরা যুগ যুগ ধরে খাচ্ছি ফ্রি পাচ্ছি, যদিও আমার পয়সা দিয়েও কিনতে হয়, ফ্রি পানি কিন্তু আমরা যুগ যুগ ধরে পেয়ে আসছি। লেভিশলি অকৃপণভাবে প্রকৃতির দান দেওয়ার জন্য আমরা প্রকৃতির কাছে ঋণী। তাহলে বাক্যটা কি হলো, উই ও টু আওয়ার নেচার, আমরা আমাদের প্রকৃতির কাছে ঋণী। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ফর বিস্টোয়িং আস, আমাদেরকে প্রদান করার জন্য, উইথ হার গিফটস, তার দান সমূহ, লেভিশলি অকৃপণভাবে, মানে উদারভাবে, কোনো কৃপণতা নাই। প্রকৃতি আমাদের থেকে কিছু নেয় না, অনেক ফ্রি আমরা এগুলো পেয়ে যাই। সেকেন্ড সেন্টেন্সটা দেখো, উই উই ড্যাশ। আমরা তো জানি সাবজেক্টের পরে ভার্ব দিবই, ভার্ব এখানে আছে, সিলেকশন করতে হবে কোন ভার্বটা দেব। তো উই এর পরে যদি দিই উই বি, হয় নাকি? হয় না। উই এনাবেল আমরা সক্ষম করে তুলি, হয় না। উই শো আমরা দেখাই, উই লুজ আমরা হারাই, উই হ্যাভ আমাদের আছে। আমাদের বুঝতে হবে, অনেকগুলো ভাগ বুঝে দেখবো যে কি বলছে, এ লার্জ এরিয়া অফ ল্যান্ড। বাংলাদেশে ছোট একটি দেশ, আমাদের কিন্তু দেশ ছোট, মানুষ অনেক বেশি, সেই অর্থে আমাদের কিন্তু যথেষ্ট জমি নেই। আমরা ভাগে জমি কিন্তু কম পেয়েছি বিশ্বের তুলনায়। তো আমরা কিন্তু বলতে পারি না যে আমাদের দেশে অনেক জমি আছে, বরং আমরা বলবো যে আমাদের যথেষ্ট জমি নেই। তোমরা যদি এখানে উই হ্যাভ দিয়ে দাও তাহলে অর্থটা ভুল হবে, কারণ পরবর্তী সেন্টেন্সের সাথে এটা মিলবে না, অর্থবোধক হবে না। কয়েকটা কম্পাউন্ড সেন্টেন্স। তো আমরা এখানে নেগেটিভ করবো। নেগেটিভ করবো, ওই যে আমাদের অর্থ বুঝতে হয়, প্রয়োজনে তুমি কখনো কখনো নেগেটিভ করবে। এখানে কিন্তু নেগেটিভ করি, এখানে বলছে আমরা ঋণী। আমরা তো বলতে পারি আমরা ঋণী না, তাহলে আমরা দেবো উই ও। কিন্তু এখানে আমরা আমাদের যথেষ্ট জমি নেই এটা আমরা জানি, কারণ আমাদের মানুষ বেশি, দেশ ছোট, তার ভাগে আমরা জমি কম পেয়েছি। তো উই যদি বলি উই হ্যাভ, তাহলে আমাদের অনেক জমি আছে, কিন্তু আমরা বলবো নেগেটিভ। তো প্রেজেন্ট টেন্স নেগেটিভ করে কি দিয়ে, উই ডোন্ট হ্যাভ। ডো নট হ্যাভ, আমরা ডোন্ট হ্যাভ করবো প্রেজেন্ট টেন্স নেগেটিভ করে, অথবা উই হ্যাভ নো, আমরা ডোন্ট হ্যাভ দিয়ে করি সুন্দর ইংরেজি। উই ডোন্ট হ্যাভ আ লার্জ এরিয়া অফ ল্যান্ড, আমাদের যথেষ্ট জমি নেই। আমাদের কি নেই? যথেষ্ট জমি নেই, মানে অল্প অল্প আমরা জমি ভাগে পেয়েছি। বাট কিন্তু দ্য নেগলিজিবল এরিয়া অফ ল্যান্ড, কিন্তু যে যৎ সামান্য জমি, নেগলিজিবল মানে সামান্য, মানে যেটা মানে গোনাই যায় না, যৎ সামান্য অল্প পরিমাণ, 5 কাঠা 10 কাঠা অল্প জমি ভাগে পেয়েছি। বাট দ্য নেগলিজিবল এরিয়া অফ ল্যান্ড, এখানে বাদ দেওয়া হয় সেই জন্য জমি আমরা কম পেয়েছি, কিন্তু ওই জমি একটু উর্বরতা সম্পন্ন, ওই জমির উর্বরতা আছে, ওই কথাটা বলার জন্যই তারা এই নেগলিজিবল তারা ইউজ করছে। এই নেগলিজিবল বলে দেয় তুমি এটা নেগেটিভ করো, নেগেটিভ না করলে নেগলিজিবল কীভাবে হয়। সুতরাং পরবর্তী বাক্যটা পরে, পরের ক্লজটা পরে আমরা এটা সিলেকশন করতে আমাদের সুবিধা হয় যে উই ডোন্ট হ্যাভ এ লার্জ এরিয়া অফ ল্যান্ড, আমাদের যথেষ্ট জমি নেই। বাট দ্য নেগলিজিবল এরিয়া অফ ল্যান্ড, কিন্তু যে যৎ সামান্য জমি, নেগলিজিবল অর্থ সামান্য, যৎ সামান্য, যেটা পরিমাপ করা যায় না বলবে, ছোট অল্প পরিমাণ জমি, এটা অ্যাডজেক্টিভ। নেগলিজিবল এরিয়া, এরিয়ার নাম। অফ ল্যান্ড, যে যৎ সামান্য জমি, দ্যাট ড্যাশ টু আস, তা আমাদের অধীনে আছে। আমি একটু আগেই বলছিলাম দ্য পেন বিলংস টু মি, কলমটি আমার, দ্যাট ইজ দিস ইজ মাই পেন। দ্য বিলংস টু কারো অধীনে থাকা অর্থে বিলংস টু ব্যবহার করা হয়। তাহলে এখানে আমরা আগেই বলছিলাম বিলংয়ের সাথে টু বসে, আর ওর সাথে টু বসে। আমরা এটা যখন ব্যবহার করে ফেলেছি, তাহলে এখন বাকি আছে বিলং, বিলং টু, দ্যাট বিলংস টু আস, এটা এর যোগ করবো, কারণ আমাদের জমি সামান্য পরিমাণ, এটা সিঙ্গুলার আকারে আছে। এই জন্য আমরা দ্যাটের সাথে কি করবো, এস বা ইয়েস যোগ করবো, বিলংস এস যোগ হবে। দ্যাট বিলং এর হবে না, দ্যাট বিলংস টু আস, যে সামান্য পরিমাণ আমাদের অধীনে আছে, ইজ, অর্থাৎ দ্য নেগলিজিবল এরিয়া অফ ল্যান্ড ইজ,
আর দ্যাট বিলংস টু আস, দ্যাট বিলংস টু আস সাবঅর্ডিনেট ক্লজ। এই ক্লজটা বাদ দিলে এটা প্রিন্সিপাল ক্লজটা থেকে যায়। তাহলে আমরা এটা যদি বাদ দিয়ে দিই তাহলে দ্য নেগলিজিবল এরিয়া অফ ল্যান্ড ইজ, ওর সাথে এটার সংযোগ বা মিল, এটার সাথে এগ্রিমেন্ট, দ্যাট বিলংস টু আস। পরীক্ষায় যদি দ্যাটটা, তাহলে এখানে দ্যাটটা নাই, কনজাংশন নাই, পরীক্ষা এমন হতে পারে দ্যাট দিল না, তখন বলবো তুমি বাক্যটা সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্সে কিন্তু এটা নন ফাইনিট হয়ে যাবে। তাহলে এটা ফাইনিট ভার্ব, তখন ইজটা ফাইনিট ভার্ব, ইজটাই টেন্স, প্রেজেন্ট টেন্স, তখন এটা বিলংইং টু আস হয়ে যাবে। তখন কি হবে, দ্যাট না থাকে কি হবে, বিলংইং টু আস। আমি যদি পরীক্ষাটা প্রসেস করতাম, আমি দ্যাটটা দিতাম না, দেখে আমার ছাত্ররা কি উত্তর দেয়, তাহলে আমি বিলংইং চাইতাম তোমাদের কাছ থেকে, কিন্তু দ্যাট থেকে আমরা বিলংস দেব। এটা সাবঅর্ডিনেট ক্লজ, দ্যাট বিলংস টু আস, সাবঅর্ডিনেট ক্লজ। আর দ্য নেগলিজিবল এরিয়া অফ ল্যান্ড ইজ ভেরি ফার্টাইল, এটা প্রিন্সিপাল ক্লজ। নিশ্চয়ই বুঝতে পারছো ব্যাখ্যাটা, যে দ্যাট থাকলে কি হয়, দ্যাট না থাকলে কি হয়। তাহলে আমরা ডি এর উত্তর পেয়ে গেলাম, বিলংস টু আস। আমরা কিন্তু পরবর্তীতে পুরো প্যাসেজটা পড়বো, এখন কিন্তু আমরা পার্টলি একটু শুনতেছি উত্তরটা কি, বাংলাটা কি, সব ব্যাখ্যাগুলো পাচ্ছি, এবং পরবর্তীতে তো 1 মিনিটে সবাই করতে পারবো, কিন্তু এই মুহূর্তে করতে পারতো না কিছুই, 5 মিনিট পরে সবই করতে পারবো। উই, উই, উই তো সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব দেবো, ভার্ব তো আমরা দেবই, কারণ অনেক ভার্ব এখানে আছে, আমরা ইতিমধ্যে অনেকগুলো ভার্ব ব্যবহার করেছি। এখন আমরা কি ব্যবহার করবো, দেখি কি ব্যবহার করা যায়। উই, এখানে আছে আনগ্রেটফুল, অকৃতজ্ঞ, আনগ্রেটফুল অ্যাডজেক্টিভ, নেগেটিভ অ্যাডজেক্টিভ, হ্যাপি, আনহ্যাপি, আনগ্রেটফুল। তোমরা গ্রেটফুল বানানটা দেখো, GRATEFUL। আমরা কিন্তু গ্রেটফুল বানানোর সময় ভুল করি, GREAT, এইভাবে ভুলটা করি, সুতরাং এই ভুলটা না করি। উই যদি বলি, উই আর আনগ্রেটফুল টু আওয়ার সয়েল, আমরা আমাদের মাটির প্রতি অকৃতজ্ঞ। আসলে কি তাই? আমরা মাটি থেকে অনেক কিছু পাই না, তাহলে আমরা মাটির প্রতি অকৃতজ্ঞ কেন হবো? তা আমরা বলবো কি আমরা মাটির প্রতি অকৃতজ্ঞ নই, তাহলে আমরা নেগেটিভ করবো। তো বাক্যটার প্রয়োজনে আমরা এটা নেগেটিভ করবো। এটা অন্যভাবে করা যায় যে আমাদের এই মাটির প্রতি অকৃতজ্ঞ হওয়া উচিত না। উচিত না ইংলিশটা আমরা একটা কী ব্যবহার করবো, শুড ব্যবহার করবো, অথবা অট টু ব্যবহার করবো। শুড দিলে কী হবে, শুড নট বি, উই শুড নট বি আনগ্রেটফুল টু আওয়ার সয়েল, এই মাটির প্রতি আমাদের অকৃতজ্ঞ হওয়া উচিত না। অথবা আমরা এও বলতে পারি, আমরা এই মাটির প্রতি অকৃতজ্ঞ নই, উই আর নট আনগ্রেটফুল টু আওয়ার সয়েল। দুটো উত্তর হতে পারে, উই আর নট আনগ্রেটফুল টু আওয়ার সয়েল, অর উই শুড নট বি আনগ্রেটফুল টু আওয়ার সয়েল। দুটো উত্তরই আমরা নিব, তোমরা যেটা ভালো লাগে সেটাই দিও। তাহলে আমরা যদি উই আর নট দিই, এই বিটাকে সরাসরি নিলাম, আর যদি তুমি বলো এই বিটা রাখলাম, আমরা অতিরিক্ত একটা শুড ব্যবহার আনলাম, ওটা প্রিন্সিপাল হয়ে যাবে, তাহলে উই শুড নট বি। দুটো উত্তরই সঠিক, নিশ্চিত মনে রাখতে পারবা। একটা হবে কি, উই আর নট আনগ্রেটফুল টু আওয়ার সয়েল, আমরা আমাদের মাটির প্রতি অকৃতজ্ঞ নই, অথবা উই শুড নট বি আনগ্রেটফুল টু আওয়ার সয়েল, আমাদের উচিত না এই মাটির প্রতি আমাদের অকৃতজ্ঞ হওয়া। পরবর্তী বাক্যটা একটু পরিশোধ দেখো, বাট আওয়ার অ্যাক্টিভিটিস, আগে বলছে আমাদের অকৃতজ্ঞ হওয়া উচিত না, কিন্তু আওয়ার অ্যাক্টিভিটিস, যে কর্মকাণ্ড আমরা আসলে করি, আমরাই তো এই পৃথিবীটাকে এত দূষিত করেছি, হ্যাঁ, অন্যরা কেউ করে দিয়ে আমরাই দায়ী। বাট আওয়ার অ্যাক্টিভিটিস, অ্যাক্টিভিটিস দেখো প্লুরাল হয়ে গেল, আওয়ার অ্যাক্টিভিটিস, আওয়ারটাকে আমরা পজিটিভ অ্যাডজেক্টিভ বলি, অ্যাক্টিভিটিস নাউন। আওয়ার স্কুল নাউন, আওয়ার ফাদার, আওয়ার মাদার, আওয়ার স্কুল, আওয়ার অ্যাক্টিভিটিস নাউন হয়ে গেল, নাউনটা প্লুরাল, তাহলে থার্ড পারসন প্লুরাল, সাবজেক্টটা কি থার্ড পারসন প্লুরাল। থার্ড পারসন প্লুরাল হলে ভার্বটা কি হয়, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয় না। কিন্তু আমাদের কর্মকাণ্ড সমূহ, আমরা যে কাজ করি, এগুলো প্রদর্শন করে, দেখায় ইংলিশ কি, শো। আমাদের কর্মকাণ্ডগুলো আমাদেরকে দেখায়, কি দেখায়, যে উই হ্যাভ, আমরা উই হ্যাভ, মানে হ্যাভের পরে তুমি একটা ভার্ব, আমরা জানি হ্যাভ বা হ্যাজ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বসে আরও একটা ভার্ব চাই। দেখেন ভার্বের কোন রূপ হবে, বি3, ভার্বের পাস্ট পার্টিসিপল। আমাদের কর্মকাণ্ড দেখায় যে আমরা হয়েছি অকৃতজ্ঞ। আগে বলছিলাম আমাদের অকৃতজ্ঞ হওয়া উচিত না, কিন্তু কর্মকাণ্ড প্রদর্শন করে আমরা অকৃতজ্ঞ হয়ে পড়েছি। তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করবো হ্যাভ বা হ্যাজের কারণে। দ্যাট উই হ্যাভ বিন, ওই যে আমরা বি আর একটা বি দিয়েছি, উই হ্যাভ বিন, তো সরাসরি হ্যাভের পরে কি বসলো, বি এর পাস্ট পার্টিসিপল, উই হ্যাভ বিন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা প্রিন্সিপাল মানে প্রিন্সিপাল ভার্ব, এটা অক্সিলারি ভার্ব। আমরা হয়েছি, কি হয়েছি, আনগ্রেটফুল টু আওয়ার সয়েল।
আসলে কর্মকাণ্ড আমাদেরকে প্রদর্শন করে যে আমরা আমাদের মাটির প্রতি অকৃতজ্ঞ হয়েছি। আসলেই তাই, এটা সত্যি কথা, কিন্তু আমাদের এটা উচিত না। আদি বাক্যে বলছে আমাদের উচিত না, কিন্তু আমরা হয়েছি। উই আর কনস্ট্যান্টলি, উই এর পরে আর বসলে আমরা কি বলি? আমি যত থাকলে কি হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো একটু ইঙ্গিত কিন্তু থাকে যে আমরা কোন টেন্সে নেব, কোন রূপে যাবে, ভার্বটা কোন ফর্মে যাবে, তা কিন্তু সেন্টেন্সে একটু ইঙ্গিত দেয়। কিন্তু আমি যদি টেন্স না জানি, টেন্সের চর্চা না করি, তাহলে আমি পাবো কীভাবে? অর্থও জানতে হবে। কনস্ট্যান্টলি মানে অবিরত, উইদাউট স্টপিং। উই আর কনস্ট্যান্টলি, আমরা অবিরত, তাহলে কি হলো? এখানে একটা আইএনজি যুক্ত ওয়ার্ড, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা অবিরত সয়েল পলিউশন অর্থাৎ মাটি দূষণ ঘটাচ্ছি বাই আওয়ার আনওয়াইজ অ্যাক্টিভিটিস, আমাদের নির্বুদ্ধিতাপূর্ণ কর্মকাণ্ডের দ্বারা আমরা অবিরত। উই আর কনস্ট্যান্টলি কজিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আইন যোগ করবো। এখানে কজ ভার, কজ নাউন আছে, কিন্তু এটা কজটা কি? ভার, আমরা কজিং দিয়ে দেবো। ভার্বের সাথে তো আইন যোগ হয়, আইন যোগ করার সময় থাকবে, কি থাকবে না। তাহলে উই আর কনস্ট্যান্টলি কজিং সয়েল পলিউশন, কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অনেক সহজ লাগতেছে। কনস্ট্যান্টলি হচ্ছে অ্যাডভার্ব, এটা বাদ দিলেও হয়, দিলেও হয়। অ্যাডভার্বের এমন একটা ফাংশন, সেটা বাদ দিলেও বাক্যটা হয়ে যায়। উই আর কজিং, উই আর কনস্ট্যান্টলি কজিং সয়েল পলিউশন, আমরা মাটি দূষণ ঘটাচ্ছি। কেমনে করাচ্ছি? বাই আওয়ার, এই বাই কিন্তু প্রিপোজিশন, কিন্তু পেসিভ না। পেসিভ ছাড়াও অনেক বাই ব্যবহার হয়। বাই আওয়ার আনওয়াইজ অ্যাক্টিভিটিস, আমাদের নির্বুদ্ধিতাপূর্ণ কর্মকাণ্ডের দ্বারা আমরা কি করাচ্ছি? আমরা মাটি দূষণ ঘটাচ্ছি। আমরা কন্টিনিউয়াস টেন্স কেন নিলাম? এখানে অ্যামিজার আছে, অ্যামিজার বলে যে তুমি পরবর্তী ভাবের সাথে আইন যোগ করবা, সুতরাং আমাকে অ্যামিজার হেল্প করতেছে আইন যোগ করতে, এটা আমার মনে থাকবে। অ্যামিজার আমাকে সাহায্য করতেছে, সাহায্য আমাকে নেওয়ার ক্ষমতা অর্জন করতে হবে। বাক্যে অনেক কিছু দেওয়া থাকে, সব দেওয়া থাকে না। দেখো আমি আমাদের নেগেটিভ বলেছি, এই নেগেটিভগুলো তোমাদের মাথা আসতো না। এটা বুদ্ধি বিদ্যার দরকার, চর্চার দরকার। চর্চার বিকল্প নাই, আমাদেরকে চর্চা করতে হবে, প্র্যাকটিস করতে হবে, কিন্তু আমাদের সেই চর্চার সুযোগ করি। অ্যাজ এ রেজাল্ট, ফলে, একটি সেন্টেন্স ক্যারেক্টার্স, অ্যাজ এ রেজাল্ট মানে ফলে, কনসিকুয়েন্টলি, ফলে কি হয়? আওয়ার ফার্টাইল ল্যান্ড, আমাদের উর্বর ভূমি, ইজ, আবারও দেখো ইজ আছে, তাহলে ইজ থেকে আমরা কি করবো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করবো। ইজ ড্যাশ ইটস ফার্টিলিটি, ইহার উর্বরতা হারাচ্ছে। ইজের কারণে আমরা কন্টিনিউয়াস টেন্স নিলাম এবং এই জন্য আমরা আইন যোগ করবো। হারানো ইংলিশ কি? লুজ, লুজের সাথে আইন যোগ করো, লুজিং। অ্যাজ এ রেজাল্ট, কীভাবে দেখো প্রত্যেকটি ওয়ার্ড তার সুন্দর সুন্দর জায়গাগুলো সিলেকশনটা নিল, একটিও উল্টাপাল্টা ব্যবহার করা অন্য জায়গায় ব্যবহার করা যেত না। আমি যদি সব ভুল শুরু করে দিতাম, তাহলে এই ওয়ার্ডগুলো এখানে স্থান পেত না। সুতরাং প্রত্যেকটা সঠিক স্থানে নিতে হবে এবং সঠিক রূপ নিতে হবে, এই তো রাইট ফর্ম অফ ভার্ব। উই আর কনস্ট্যান্টলি, উই আর অ্যাজ এ রেজাল্ট, ফলে আওয়ার ল্যান্ড, আওয়ার ফার্টাইল ল্যান্ড, আমাদের উর্বর জমি, ইজ লুজিং, উচ্চারণটা কি হবে? লুজিং। আবার লসিং করে না তোমরা, ছাত্ররা লসিং করে। এলো ডাবল এস লস, এটা হলো ক্ষতি। যারা কমার্সে পড়ো, প্রফিট অ্যান্ড লস, এলো ডাবল এস লস, এটা নাউন, ক্ষতি। আর এলো এসি লুজ, এটা হলো হারানো। এটার পাস্ট টেন্স হবে লস্ট। এটা পাস্ট টেন্স কি হয়? উচ্চারণটা লস্ট, এখন লুজ হবে। ইজ লুজিং ইটস ফার্টিলিটি, এর উর্বরতা হারাচ্ছে। কি হারাচ্ছে? আমাদের ফার্টাইল ল্যান্ড, কারণ আমরা দূষণ ঘটাচ্ছি। ফলে কি হয়? হুইচ হ্যাজ, যাহা হ্যাজ, হ্যাজের পর আমরা কি দেই? হ্যাজ থাকলে কোন টেন্স হয়? আমরা অনেকেই জানি। হ্যাভ বা হ্যাজ কোন টেন্সে বসে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বসে, যা আমাদেরকে সক্ষম করে তুলেছে। আমাদের একটা ভার্ব এখনো বাকি, দেখো এই যে ইনাবল, ইনাবলের ইএন যদি বাকি থাকে কি? এবল, এটা অ্যাডজেক্টিভ, আর পিছনে একটা প্রিফিক্স লাগিয়ে দিলে কি হয়ে যায়? ভার্ব হয়ে যায়, ভার্ব হয়ে যায়। ভার্বের তো আবার টেন্স আছে, ভার্বের পাস্ট টেন্স কি? এনাবল, তাই না? এনাবল অপর নাম কি? মেক এবল, সক্ষম করে তোলা, মেক এবল, এটাকে এনাবল বলবো। বুঝলে? হুইচ হ্যাজ এনাবল, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলে তুমি হ্যাজ থাকলে তুমি ভার্ব 3 পাস্ট পার্টিসিপেল রূপে তুমি দিবে। তাহলে হ্যাজই বলে দেয়, তুমি কি দাও? পাস্ট পার্টিসিপেল দেবে, এটা ডিজও করে দাও। তাহলে হুইচ হ্যাজ, অর্থ জানতে হবে, অর্থ না জানলে বিপদ। হুইচ হ্যাজ এনাবলড আস, যা আমাদেরকে সক্ষম করে তুলেছে, নট টু গ্রো, না জন্মাতে। অর্থাৎ যদি আমাদের উর্বরতা হারে, মানে মাটির উর্বরতা ধীরে ধীরে আমরা হারাই, ফলে কি আমাদের কি ভালো ফসল ইজিলি পারবো? হবে না। তাহলে কি হলো? হুইচ হ্যাজ এনাবলড আস নট টু গ্রো ক্রপস ইজিলি।
আসলে কি এই প্রশ্নটা যখন আমি সংগ্রহ করি তখন এখানে নট ছিল না। আমি অনেক পরে দেখলাম এরা ভুল লাগছে। জমি যদি তার উর্বরতা হারায় তাহলে এটা সহজে কীভাবে আবার ফসল ফলানো যায়, তাহলে আমরা নট টু দেবো। টু গ্রো না দিয়ে কী দেবো? নট টু দেবো। তাহলে হুইচ হ্যাজ এনাবেলড আস, যা আমাদেরকে সক্ষম করে তুলেছে নট টু গ্রো ক্রপস ইজিলি। তাহলে এখানে রূপটা কী হলো? এনাবেলড। এখন তোমরা দেখো প্রত্যেকটা ভার্ব আমি ব্যবহার করেছি। এবার প্যাসেজটা আমি সুন্দর করে পড়ি, তোমরা একবার শোনার পরে সবাই করতে পারবা এবং 2 মিনিটে করতে পারবা। কিন্তু প্রথমে এই যদি বোর্ডে আসতো আর তোমার কমন না পড়তো, তুমি আধা ঘন্টা বসে একটা ওয়ার্ড সিলেকশন করতে পারতে না, অনেক কষ্ট হতো। এটাই স্বাভাবিক। অনেক চর্চার পরে এগুলো মানুষ সাহস করে পারে। আমরা চর্চা খুব কম করি, আমরা ভয় পেয়ে যাই। রাইট ফর্ম অফ ভার্ব দেখলে অনেক ছাত্র ভয় পায়, নিঃসন্দেহে ভয় পায়, এইটা তারা টাচই করে না। কিন্তু আমাদের সাহস করতে হবে, অভ্যাস করতে হবে। এখন যদি পারো শোনার পরে, তাহলে এরকম যদি তোমার শোনার সুযোগ থাকতো তাহলে তুমি অনেক করতে পারতে। এবার দেখো আমি পুরো মেসেজটা করে বলে শোনাই। প্রথমে অর্থটা নাই বলি। উই owe to our nature for bestowing us with her gifts lavishly. We don't have a large area of land, but the negligible area of land that belongs to us is very fertile. We are not ungrateful to our soil. Ọথবা we should not be ungrateful to our soil, but our activities show. তুমি কিন্তু shows দিবে না, activities plural, এই জন্য show থাকবে। ব্যাকরণ জানতে হবে। কিন্তু আমাদের কর্মকাণ্ড সমূহ প্রদর্শন করে, দেখায় যে we have been, present perfect tense, we have been ungrateful to our soil. We are constantly causing soil pollution. We are constantly causing soil pollution by our unwise activities. As a result, our fertile land is losing its fertility, which has enabled us not to grow crops easily. আমার মনে হয় তোমরা এখন খুব ইজিলি এটা করতে পারবে মনে হচ্ছে, এবং অনেকে আত্মবিশ্বাসী হচ্ছে যে স্যার আমরা এটা এখনই করতে পারবো। আমি অর্থসহ আরেকবার বলি, তোমাদের সুবিধা হবে। এবং আমরা বাড়িতে একটা কাজ দেবো, এটা তো দিবই, তার সাথে আর একটা বোর্ড দিয়ে দেবো। তোমরা এই দুটো বাড়ি কাজ করবে, এটা পরবর্তীতে বলছি। এবার অর্থসহ একটু বলি, তোমাদেরকে শোনাই। উই owe to our nature, আমরা আমাদের প্রকৃতির কাছে ঋণী, ফর bestowing us with her gifts lavishly, তার দানসমূহ আমাদেরকে অকৃপণভাবে দেওয়ার জন্য। কী হবে? bestowing এর অপনাম হলো গিভিং। যেহেতু উইট আছে আমরা বিস্ট ব্যবহার করবো, বিস্ট উইট। উই ডোন্ট হ্যাভ, আমরা হ্যাভ দেবো না। উই ডোন্ট হ্যাভ আ লার্জ এরিয়া অফ ল্যান্ড, আমাদের যথেষ্ট জমি নেই। কিন্তু দ্য নেগলিজিবল এরিয়া অফ ল্যান্ড, কিন্তু যে যৎসামান্য জমি, দ্যাট বিলংস টু আস, যা আমাদের অধীনে আছে, ইজ ভেরি ফার্টাইল, কিন্তু অত্যন্ত উর্বর। একই জমিতে আমরা 2বার 3বার ফসল ফলাই। একবার যদি ফসল ফলাইতাম আমরা তো চলতে পারতাম না। আমাদের এখন প্রচুর ফসল। স্বাধীনতা যুদ্ধের সময় যে ফসল হইতো তার চেয়ে এখন 4 গুণ ফসল, কিন্তু জমি একটুও বাড়ে নাই। কিন্তু আমরা যেভাবে হোক উর্বরতা বাড়িয়েছি এবং ফসল অনেক বেশি হচ্ছে। আমরা কিন্তু এখন অনেক মানুষ খেয়ে করে ভালো আছি, আমরা বিদেশে রপ্তানিও করি। ইজ ভেরি ফার্টাইল। উই শুড নট বি আনগ্রেটফুল, অথবা উই আর নট আনগ্রেটফুল। তোমাদের মনে থাকবে উই আর নট, এটা বি থেকে নিয়েছি, এবার বি থেকে শুড বিও করা যায়। উই শুড নট বি আনগ্রেটফুল টু আওয়ার সয়েল, আমাদের উচিত না আমাদের এই মাটির প্রতি অকৃতজ্ঞ হওয়া। অথবা আমরা এই মাটির প্রতি অকৃতজ্ঞ নই, উই আর নট এটাও নিতে পারি, অথবা উই শুড নট বি এটাও নিতে পারি। ব্যাখ্যা আমরা আগে দিয়েছি। বাট আওয়ার অ্যাক্টিভিটিজ শো দ্যাট উই হ্যাভ বিন আনগ্রেটফুল টু আওয়ার সয়েল, কিন্তু কর্মকাণ্ড সমূহ প্রদর্শন করে যে আমরা এই ভূমির প্রতি অকৃতজ্ঞ হয়ে পড়েছি। We are constantly causing soil pollution. Present continuous tense. We are constantly causing soil pollution by our unwise activities. As a result, our fertile land is losing its fertility, which has enabled us not to grow crops easily. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যে বিষয়টি তোমাদের বুঝিলাম, ধীরে ধীরে বুঝেছি, অনেক সময় নিয়েছি। তোমরা কিন্তু এই মুহূর্তে সবই করতে পারবে, এমনকি 2 দিন পরেও করতে পারবে। এটা তোমাদের একটা সাহস বেরিয়ে গিয়েছে। অর্থগুলো তোমরা জানলে, নিয়মকানুন কিছু শিখেছ, এবং অন্য কোনো প্যাসেজ যেটা আমরা করি এরকম একটু
বিচার বিশ্লেষণ করে, হিসাব করে, অর্থ বোঝার চেষ্টা করে, করার চেষ্টা করে আমরা নিশ্চিত পারবো। তোমাদের একটি বাড়ির কাজ থাকবে, এটিতে তোমরা করবেই। এর সাথে আর একটা বাড়ির কাজ, ঢাকা বোর্ড 2019, ঢাকা বোর্ড 2019, এটা বরিশাল বোর্ড 2020 এটা থাকবেই। তোমরা এটা করতে পারো কিনা? বরিশাল বোর্ড 20, ঢাকা বোর্ড 19, এই দুটো শুধু উত্তর লিখবে, এবিসিডি দিয়ে শুধু উত্তর লিখবে, 10টি ওয়ার্ড হবে। উত্তর লিখে কী করবে? এটার ছবি তুলবে। কিন্তু ক্লাস 10-এর ছাত্ররা কী করে? ছবিও তোলে না, আমাকে দেখায় না। সায়েন্সের আমি 2-1টা মেয়ের পেয়েছি, 2টা ছেলে পেয়েছি, খুব একটা ছাত্ররা উত্তর দিতে চায় না। অথচ 4-এর ছাত্ররা অনেক উত্তর দেয়। 4-এর অনেক ভালো ভালো ছাত্রের কমেন্ট পেয়েছি, তাদের আমি উত্তরে কিছু কারেকশন করিয়ে দিয়েছি, কিন্তু 10-এর কোনো লেখাই পাই না। এটা দুর্ভাগ্যজনক। আমরা এই পাঁচটি তোমরা কী করবে? প্রথম উত্তর খাতায় লিখবে, তারপর ছবি তুলবে, ছবি তুলে আমাদের ফেসবুকের কমেন্ট বক্সে আপলোড করে দেবে। আমরা আশা করি তোমাদের থেকে ভালো সাড়া পাবো। এই প্রত্যাশায় তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আগামী ভিডিও দেখার তোমাদের আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম। 25